আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। তো এই পবিত্র রমজান মাসে তোমাদের সাথে ফিজিক্সের একটা নতুন লেকচারে নতুন একটা চ্যাপ্টার কাজ শক্তি ক্ষমতা অর্থাৎ চ্যাপ্টার 4 যেটা তোমাদের আছে সেটার উপরে আজকে আমাদের লেকচারটা হবে। তো সবাই কেমন আছো? আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এটা একটু সবাই একটু জানিয়ে দাও। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বিগত দিনের হোমওয়ার্কটা তোমাদের পিডিএফ এর প্রথমে আছে, এখান থেকে দেখো। তো আমরা মূলত আজকে P17 কাজ এবং শক্তি এই দুটা বিষয় একটা আলোচনা করব। কাজ এবং শক্তি দুটা বিষয় আলোচনা করব। সবাই একটা কাজ করতে পারো, যদি মানে প্রথমে যদি আমি একটা পেজে তোমরা আজকে কি কি পড়বা যদি একটা সামারি করে দিই, তাহলে তোমাদের জন্য পড়ালেখা করাটা একটু সহজ হবে, এটাই বলে আমার বিশ্বাস। তো চলো সেই জিনিসটা তোমাদের জন্য একটু করি। প্রথম কথা, সবাই একটু লিখে রাখো আমার সাথে সাথে। কাজ বলতে আমরা যেটা আসলে বুঝি এটা অ্যাকচুয়ালি তুমি একটা বস্তুর উপর একটা বল প্রয়োগ করবা, মানে ধরো ধাক্কা দিবা, সেখানে বল থাকবে। ধাক্কা দেওয়ার ফলে বস্তু তো চুপচাপ দাঁড়ায় থাকবে না। ধরো তুমি যদি একটা বস্তুকে ধাক্কা দাও, তাহলে সেই বস্তুটা কি করবে? নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, মানে তার একটা কি থাকবে? সরণ থাকবে, তাই না? তুমি যখন কোনো বস্তুতে বল প্রয়োগ করবা, তখন সেই বস্তুর একটা কি হবে? সরণ হবে। সো এই বল এবং সরণ এই দুটা তুমি যখন গুণ করবা, সেটাই তোমার আসলে কাজকে মিন করে। তবে এটাকে আরো একটু ব্রডার সেন্সে পড়ার জন্য, একটু ভালো করে পড়ার জন্য এখানে আমি আরেকটা জিনিস তোমাদের শিখাই দিব, সেটা হচ্ছে এফএস কস থিটা। ঠিক আছে? থিটাটা আসলে কি মিন করে? থিটা মিন করে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তো এটা আসলে সব সময় দরকার পড়ে না। যদি তোমার এমন হয় যে একটা অবজেক্ট তুমি এভাবে রেখে দিছো, সেই অবজেক্টকে তুমি বল যেদিক প্রয়োগ করছো, খেয়াল করে দেখো, যেদিক বল প্রয়োগ করছো, ধাক্কা দেওয়ার কারণে অবজেক্ট একই দিকে সরে গেছে। ঠিক আছে? মানে তার সরণ এবং বল একই দিকে। খেয়াল করো, এটা কিন্তু একই দিকে। যদি তুমি দেখো যে বল এবং সরণ একই দিকে কাজ করতেছে, তাহলে আমাকে একটু সবাই জানাও তো এদের মধ্যবর্তী কোণ কত হবে? একটু বলো তো দেখি। বল দেখো, বল কাজ করতেছে ডানে, আবার সরণও কাজ করতেছে ডানে। তাহলে একটু বলো দেখি, সবাই বলতে পারো কিনা যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ এখানে কত? 0 ডিগ্রি। ভেরি গুড। তাহলে এখানে আমাদের থিটার মানটা কত আসবে? 0 ডিগ্রি আসবে। তার মানে একই দিক মানে সবসময় কি হয়? 0 ডিগ্রি হয়। এজন্য তখন আমি কি করতে পারি? এই কেসের জন্য একই দিকের যে কেস, সেই ক্ষেত্রে আমি ইকুয়েশনটা লিখতে পারি এফ এস কজ 0 ডিগ্রি, যার মান আসবে এফ এস। তার কারণ কজ 0 ডিগ্রির মান অ্যাকচুয়ালি 1। কজ 0 ডিগ্রির মান অ্যাকচুয়ালি 1, এবং এটাকে আমি প্লাস আকারে লিখতে পারি চাইলে। এবার দেখো, যদি বিপরীত দিকে হয় বা যদি ভিন্ন দিকে কাজ করে, ফর এক্সাম্পল তোমরা আগের লেকচারে কিন্তু ঘর্ষণ বল শিখছো। তো ঘর্ষণ বলের কাহিনীটা কি শিখছিলা? যে একটা বস্তু যে দিকে পথ অতিক্রম করে, ধরো তার সরণ হয়েছে ডান দিক, তো বস্তু যে দিক গতিশীল হয় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। নিশ্চয়ই সবাই শিখছো এটা। তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। তাহলে এই ছোট হাতের এফ হচ্ছে ঘর্ষণ বল। বস্তু যেদিকে গতিশীল হয় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। এইখানে বলো তো সবাই, মধ্যবর্তী কোণটা কত? আশা করি সবাই বুঝতেছো, 180 ডিগ্রি। যখন বিপরীত দিক হবে তখন মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। তাহলে কৃতকাজের ইকুয়েশনটা দেখো কেমন হবে? এফ এস কজ 180 ডিগ্রি। তাহলে এখানে এফ এস কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে কত আসতেছে বলতো? মাইনাস এফ এস। তাহলে এখানে কাজটা কেমন বলতো? ঋণাত্মক। তাহলে তোমরা বুঝতেছো, একই দিকে যদি কাজ হয় সেই কাজটাকে আমরা বলতেছি ধনাত্মক কাজ। একই দিকে যদি কাজ হয় সেই কাজটাকে আমরা বলতেছি ধনাত্মক কাজ। ঠিক আছে? এই ধনাত্মক কাজ। আর যদি বিপরীত দিকে কাজ হয় সেই কাজটাকে আমরা বলতেছি কি কাজ? ঋণাত্মক কাজ। সেই কাজটাকে আমরা বলতেছি ঋণাত্মক কাজ। আচ্ছা, আর একটা কাজ আমাদের আছে যেটাকে আমরা বলবো শূন্য কাজ। কথাগুলো শুনো, একটু পরে এই জিনিসগুলাই তোমাদের স্লাইডে আছে। আর একটা কাজ হচ্ছে আমাদের শূন্য কাজ। শূন্য কাজ আসলে কখন হবে বলতো? আমরা তো বুঝতেছি যে কাজের ইকুয়েশন হচ্ছে এফ এস কস থিটা। এখন এটাকে শূন্য করার জন্য আমরা কি করতে পারি? এই যে থিটার যে মানটা আছে, এই কস থিটার মানটা আমি শূন্য করে দিতে পারি। যদি কস থিটা শূন্য হয় তাহলে কিন্তু ডব্লিউ এর মানটা অটোমেটিক্যালি কি হবে? শূন্য হবে। এখন খেয়াল করো, কস থিটা যদি শূন্য হয় সেটা কখন পসিবল বলতো? কস থিটা তখনই হয় শূন্য যখন থিটার মানটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। কজ 90 ডিগ্রি বসায় দেখো ক্যালকুলেটরে, অ্যান্সার 0 আসবে। তাহলে আমরা বলতে পারি শূন্য কাজ কখন পসিবল? যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ ধরো সরণ কাজ করতেছে ডান দিকে আর বল কাজ করতেছে ধরো এই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত হলো? 90 ডিগ্রি হলো। এই সমস্ত কেসে কাজের মান হবে
শূন্য। তাহলে তিনটা কেস আমাদের, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ, আর একটা হচ্ছে আমাদের শূন্য কাজ। ঠিক আছে? তো এই জিনিসগুলো সবাই একটু খাতায় আমি যেভাবে লিখছি ছোট্ট করে একটু তুলে ফেলো, একটু পরে আমরা এগুলাই পড়বো। সবাই লিখছো ভাইয়ারা? বলো কি জিনিসপত্র আছে। এখানে বল প্রয়োগ করছে, স্মরণ হয়েছে, তার মানে এখানে কি হয়েছে বলো তো? কাজ হয়েছে। এবার দেখো কাজের যে সংজ্ঞাটা, যদি কোনো বস্তুতে তুমি বল প্রয়োগ করো, বল প্রয়োগের ফলে যদি বস্তুতে নির্দিষ্ট দূরত্ব সে যদি অতিক্রম করে, অর্থাৎ যদি স্মরণ থাকে, তাহলে ওই বল দিয়ে কাজের পরিমাণ হবে বল ও স্মরণের গুণফল। অর্থাৎ ওরা কি বলতেছে, ওই বল দিয়ে কাজ হবে, দেখো এখানে বল আর এখানে স্মরণ, ওই বল এবং স্মরণের গুণফল এফএস। ঠিক আছে? তো আমরা সূত্র যেটা দেখছিলাম সূত্রটাই কিন্তু আসলে সংজ্ঞাকারে এখানে লেখা আছে। এবার দেখো কাজের আমরা তিনটা ক্লাসিফিকেশন পড়ছিলাম, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা ঋণাত্মক কাজ, আর একটা হচ্ছে শূন্য কাজ। তো ধনাত্মক কোনটা? যখন বল এবং স্মরণ একই দিকে কাজ করে। ঋণাত্মক কোনটা? যখন বল এবং স্মরণ পরস্পর ভিন্ন দিকে কাজ করে। আর শূন্য কাজ কোনটা? যখন পরস্পর সমকোণে কাজ করে। তো এই তিনটা কেস কিন্তু তোমাদের আমি অলরেডি পড়ায় ফেলছি। আচ্ছা, আর এইখানে যে দেখতে পাচ্ছ থিটার কোণ সূক্ষ্ম কোণ বলা বা স্থূল কোণ বলা বা সমকোণ বলা, এটা খুবই সহজ কনসেপ্ট। এই কস থিটার যে মানটা, এটা কখন ধনাত্মক বলতো? কস থিটার মান কখন প্লাস হয় বলতো? যখন থিটার মানটা স্থূল কোণ হয়, মানে 90 ডিগ্রি থেকে যখন ছোট হয়। এই কস থিটার মানটা কখন নেগেটিভ হয় বলতো? যখন থিটার মানটা 90 থেকে বড়, 90 থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট অথবা সমান হয়, ছোট অথবা সমান হয়। আর এটার মান শূন্য কখন হয়? যখন থিটার মানটা 90 ডিগ্রি হয়, যখন থিটার মানটা কি হয়? 90 ডিগ্রি হয়। ঠিক আছে? এই তিনটা হচ্ছে আমাদের কেস। তাহলে খেয়াল করো, আমরা তো জানি যে cos থিটা কখন 0, যখন cos 90 ডিগ্রি। cos থিটা কখন প্লাস হয়? যখন থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট হয়। cos থিটার মান কখন নেগেটিভ হয়? যখন থিটার মানটা 90 থেকে 180 ডিগ্রির মধ্যে হয়। এটা এক্সাম্পল তোমাদের দেই। তুমি যদি ক্যালকুলেটরে এখন চাপো যে cos 120 ডিগ্রি, সবাই ক্যালকুলেটর চেপে দেখো, cos 120 ডিগ্রির মান আসবে -1/2। খেয়াল করছো? যখনই থিটার মানটা 90 আর 180 এর মধ্যে অবস্থান করে, তখন মানটা অটোমেটিক্যালি নেগেটিভ আসে। এই যে নেগেটিভ আসে, বুঝতে পারছো? মানে স্থূল কোণের জন্য নেগেটিভ আসে। তাহলে cos থিটা যখন প্লাস মাইনাস বা 0 হয়, cos থিটার উপর ডিপেন্ড করে কাজের মানটাও কি হয়ে যায় বলতো? কাজের মানটাও প্লাস মাইনাস অথবা 0 হয়। তাহলে এটা মুখস্থ করার কিছু নাই। থিটার মানের উপর ডিপেন্ড করে এই কাজের শূন্য, ধনাত্মক অথবা ঋণাত্মক কাজ তুমি পাবা। সবাই কি এই আলোচনাটা ক্লিয়ারলি বুঝছো কিনা? cos থিটার পার্টটা মনে রাখলে তোমার এই জিনিসটা মনে ইজিলি থাকবে, মুখস্থ করা লাগবে না। সবাই একটু বলো তো বুঝছো কিনা? ওকে, ভেরি গুড। ঠিক আছে, এবার চলো আমরা হচ্ছে একক এবং মাত্রা দুটো জিনিস একটু শিখে নেই। এই দুটো জিনিসই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম বিষয়, কাজের যে মাত্রাটা এককটা আছে, এই কাজের এককটা খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় আমরা বলে দিতে পারি কাজের একক হচ্ছে জুল। তো এই জুলটাকে আমরা প্রকাশ করি হচ্ছে জে দিয়ে। ঠিক আছে? জুলটাকে প্রকাশ করি হচ্ছে আমরা জে দিয়ে। এটা হচ্ছে কাজের একক। এখন আসো এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি। বলের এককটা আমরা আগের লেকচারে শিখছি নিউটন। দূরত্বের একক বা স্মরণের একক আমরা আগে শিখছি মিটার। cos থিটার কি কোনো একক হয়? অ্যান্সার হচ্ছে না, একক হয় না। তার কারণ যদি তুমি লেখো যে cos 60 ডিগ্রি, তার মান কত হয় ভাইয়া বলো তো? হাফ। তাহলে cos থিটার কিন্তু কোনো একক হয় না, তাহলে cos থিটার কোনো একক লেখা লাগবে না। তাহলে তুমি দেখতে পাচ্ছ কাজের একক দাঁড়াচ্ছে নিউটন মিটার, নিউটন মিটার। তাহলে এখানে একটা একক আমরা পাইলাম নিউটন মিটার, এখানে একটা একক আমরা পাইলাম হচ্ছে জুল। তার মানে তুমি বুঝতেছো নিউটন মিটার এবং জুল আসলে একই কথা, নাহলে দুটো সেম সেম তো হবে না, তাই না? তাহলে কাজের একক নিউটন মিটার যে কথা, জুলও সেই কথা। এজন্য আমরা বলতে পারি যে 1 জুল মানে হচ্ছে 1 নিউটন মিটার। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর এখানে ছোট্ট করে একটা দাগ দিছি, এটা হচ্ছে হাইপেন। যখন এককগুলা গুণ আকারে থাকে তখন নিয়ম হচ্ছে মধ্যে একটা হাইপেন দেওয়া লাগে, মধ্যে একটা হাইপেন দিতে হয়। তাহলে 1 জুল মানে হচ্ছে 1 নিউটন মিটার। এবার চলে আসো মাত্রা। আমরা যদি ইকুয়েশন লিখি কাজ সমান হচ্ছে এফএস কস থিটা, তাহলে কাজের মাত্রা কি হবে? কাজের মাত্রা হবে বলের মাত্রা মানে এফ এর মাত্রা। আমার স্মরণ আছে এখানে, স্মরণের মাত্রা। কস থিটার কি কোনো মাত্রা আছে? কস থিটার মাত্রা আছে? নাই। এই যে যেমন একক নাই, একইভাবে মাত্রা নাই। তাহলে বলের মাত্রাটা আমরা আগের বলের চ্যাপ্টারে শিখছি, সেটা কত ছিল? এমএলটি ইনভার্স 2। আর স্মরণের মাত্রা কত? দৈর্ঘ্য মানে লেন্থ এল। দুটাকে তুমি যদি গুণ করে দাও কত আসে বলো তো?
ml স্কয়ার t ইনভার্স 2। তাহলে কাজের মাত্রা কি দাঁড়াইলো? ml স্কয়ার t ইনভার্স 2। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কাজের মাত্রা হবে ml স্কয়ার t ইনভার্স 2। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, s শূন্য হইলেও w কাজ 0 হবে, সত্যি কথা। হ্যাঁ, ওকে। শূন্য হওয়ার আরো কিছু প্রকারভেদ আমি তোমাদের একটু এখানে বলে দেই। কাজ শূন্য হবার 3টি শর্ত লিখে রাখতে পারো, 3টি শর্ত। এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট আমি যেভাবে বলি খালি আমার কথাগুলো শুনো, এমনি তোমরা বুঝবা। দেখো, কাজের ইকুয়েশন প্রথমে আমরা লিখলাম fs cos θ। তাহলে এখানে টার্ম কয়টা আছে? 3টা টার্ম আছে, f একটা, s একটা, θ একটা, 3টা টার্ম আছে। 3টা টার্মের জন্য কয়টা শর্ত আসছে? 3টা শর্ত আসছে। তাহলে কাজ যদি শূন্য হতে হয়, তাহলে একটা কেস হতে পারে যে তোমার বলের মানটাই শূন্য। তাহলে বল যদি শূন্য হয়, কাজের মান কত হবে? 0 s cos θ কত হবে? 0 হবে, ঠিক আছে। কেস 2 হচ্ছে, ধরো সরণের মান 0, সরণের মান ধরো 0, তাহলে কাজের মান কি হবে? f 0 cos θ 0। আর কেস 3 কি? কেস 3 হচ্ছে তোমার বলের মানও থাকবে, সরণের মানও থাকবে, কেউই 0 হবে না, কিন্তু থিটার মানটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ বল এবং সরণ পরস্পর 90 ডিগ্রি থাকবে। তো এই ক্ষেত্রে কাজের মানটা হবে fs cos 90 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে 0। এই হচ্ছে কাজ শূন্য হওয়ার 3টা কেস। ফার্স্ট কেস হচ্ছে যদি বল শূন্য হয়, সেকেন্ড কেস হচ্ছে যদি সরণ শূন্য হয়, 3 নাম্বার কেস হচ্ছে যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এই 3টা হচ্ছে আমাদের কেস। হ্যাঁ, এই জন্য হচ্ছে, হ্যাঁ পুতুল ঠিক বলছো। কেস 3 এর একটা एग्जांपल দিব। কেস 3 এর একটা एग्जांपल হচ্ছে এরকম যে ধরো একটা বস্তু এভাবে ঘুরতেছে কন্টিনিউয়াসলি। কেস 3 একটা एग्जांपल হচ্ছে এরকম যে ধরো একটা বস্তু এভাবে কন্টিনিউয়াসলি ঘুরতেছে। তো যখন বস্তু ঘুরতে থাকে তখন কেন্দ্রমুখী বল নামে একটা বল কাজ করে, কেন্দ্রমুখী বল। তো সেই কেন্দ্রমুখী বল, আর এই বস্তু সরণটা কোন দিক বলো তো? স্পর্শক বরাবর। তো সেই কেন্দ্রমুখী বল আর সরণের মধ্যবর্তী কোণের মান হয় 90 ডিগ্রি। এই জন্য কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান হচ্ছে 0 হয়, বুঝছো? এটা হচ্ছে কেস 3 এর একটা एग्जांपल। আচ্ছা, এবার দেখো আমাদের হচ্ছে একটা প্রবলেম আছে এখানে, গাণিতিক সমস্যা আছে একটা। তো আমরা এটার মাধ্যমে আসলে একটু আগে যে 3টা কেস পড়াইছি না তোমাদের, ধনাত্মক, ঋণাত্মক আর শূন্য কাজ, এই 3টা কেস আমরা আবার এই ম্যাথের মাধ্যমে তোমাদের দেখাবো। তো প্রথমে প্রশ্নটা একটু সবাই মনোযোগ দিয়ে, একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো, তাইলে আমরা ম্যাথটা সবাই ইজিলি বুঝতে পারবো। হ্যাঁ, চলো প্রশ্নটা পড়ি। একটা রাস্তায় স্থির কোনো বস্তুকে 5 সেকেন্ড ধরে 10 নিউটন বল সামনের দিক প্রয়োগ করা হলো। তাহলে কত নিউটন বল প্রয়োগ করছে? 10 নিউটন প্রয়োগ করলে পেছন দিকে 3 নিউটন ঘর্ষণ বল কাজ করে। ছোট হাতের এফ দিয়ে লিখছে, তো ছোট হাতের এফ দিয়ে লিখে রাখি এখানে, ছোট হাতের এফ। 3 নিউটন ঘর্ষণ বল প্রযুক্ত হয়। বস্তুটি 20 মিটার সামনে এগিয়ে গেলে, তাহলে দেখো বস্তু কতটুকু সামনে আগাইছে? 20 মিটার সামনে আগাইছে। তাহলে আমি এটা লিখে রাখি, বস্তুটা কতটুকু সামনে আগাইছে? 20 মিটার, 20 মিটার। তাহলে ক্যাপিটাল এফ বল দ্বারা কৃত কাজ কত? ক্যাপিটাল এফ বলটা কত? 10 নিউটন। তাহলে আমি প্রথমে 1 নাম্বার ম্যাথটা সলভ করব। W1 নাম দিলাম, তাহলে এটা হবে fs cos কত ডিগ্রি লিখবো সবাই একটু বলো তো আমাকে। এই এফ এর সাথে, এই যে ক্যাপিটাল এফ এর সাথে এই এস এর মধ্যবর্তী কোণ কত ভাইয়ারা বলো তো সবাই একটু বলো তো। এই বল যেদিক কাজ করতেছে, সরণ কি একই দিকে কাজ করতেছে না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তাহলে বল এবং সরণ যদি একই দিকে কাজ করে, এদের মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই 0 ডিগ্রি হবে। তাহলে কি লিখবো? fs cos 0 ডিগ্রি লিখবো। সবাই কি এটা বুঝছো? ভেরি গুড, সবাই 0 উত্তর দিছো, অনেকে অ্যান্সার করে দিছো, গুড। তাহলে এফ এর মান কত আছে আমাদের? 10, এস এর মান কত আছে? 20, cos 0 এর মান হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে +200 জুল। 1 নাম্বার প্রশ্ন শেষ। এবার আমরা 2 নাম্বার প্রশ্নটা সলভ করব। 2 নাম্বার আমাদের কাছে কি চাইছে দেখো তো। ছোট হাতের এফ বল দ্বারা কৃত কাজ কত? তো ছোট হাতের এফটা আসলে কে? ঘর্ষণ বল। তাহলে ভাইরা সবাই একটু খেয়াল করে দেখো, এখানে ঘর্ষণ বল কাজ করতেছে বাম দিকে ছোট হাতের এফ,
সরণ কাজ করতেছে ডান দিকে, এই যে এস। তাহলে আমাকে বলো তো এই দুটার মধ্যে মধ্যবর্তী কোণ কত বলো তো? এখানে এফ এস কস কত ডিগ্রি লিখবা সবাই একটু বলো? 180 ডিগ্রি লিখবো। ভেরি গুড। এখানে সরণ কাজ করে ডানে, বল কাজ করে বামে, তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে এফ এর মান কত আছে? ছোট হাতের এফ 3, এস এর মান আছে 20, cos 180 ডিগ্রি ক্যালকুলেটরে বসাও -1, তাহলে অ্যান্সার আসতেছে -60 জুল। অ্যান্সার আসতেছে -60 জুল। তাহলে খেয়াল করে দেখো সবাই, আমরা ধনাত্মক কাজ পড়ছিলাম, সবার আশা করি মনে আছে। তো এটা হচ্ছে ধনাত্মক কাজের একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। আমরা ঋণাত্মক কাজ শিখছিলাম, এটা সেই ঋণাত্মক কাজের একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। এবার আমরা চলো শূন্য কাজটা একটু দেখি। চলো শূন্য কাজটা দেখি। 3 নম্বরে বলতে হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। এটাই হচ্ছে আসলে শূন্য কাজ। দেখো কিভাবে কাজ করে এটা। অভিকর্ষ বল কোন দিক কাজ করে? উপর নিচে ডানে না বাঁয়ে বলো তো সবাই? সবাই আমাকে বলো তো, টিচার ইনবক্সে জানাও। অভিকর্ষ বল যেটা, সেই বলটা কোন দিকে কাজ করে? উপরে, নিচে, ডানে না বাঁয়ে বলো তো দেখি? নিচে। ভেরি গুড। তাহলে চলো চিত্র আঁকি। চলো চিত্র আঁকি। এই একটা বস্তু রাখলাম, বস্তুর সরণ কোন দিক? 20 মিটার সামনে, তাই তো? বস্তু সরণ হচ্ছে 20 মিটার সামনে। ধরো এই দিকে হচ্ছে সরণ 20 মিটার। আর অভিকর্ষ বল ধরো নিচের দিকে আছে, ধরো এটা হচ্ছে আমাদের এফ। অভিকর্ষ বলের মানটা আমরা সবাই জানি mg। অভিকর্ষ বলের মান আছে, এস এর মানও আছে, কিন্তু কাজ জানতে চাইছে। তাহলে তোমরা আমাকে আগে অ্যান্সারটা দাও তো দেখি, কয়জন এটা পারো? W3 নাম দিলাম, তাহলে এটা হবে এফ এস কস কত ডিগ্রি বলো তো সবাই? 90 ডিগ্রি। ভেরি গুড। খেয়াল করো, সরণ যে দিক কাজ করে, বল যে দিক কাজ করে, তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখতে পারবো এফ এস কস 90 ডিগ্রি। কস 90 এর ভ্যালু যেহেতু 0, তাহলে তোমার অ্যান্সার আসবে 0 জুল। ঠিক আছে? তাহলে অভিকর্ষ বল দ্বারা যে কাজ একটা এই যে বস্তুর জন্য, এটাও কিন্তু শূন্য কাজের একটা উদাহরণ। এবার আসো 4 নাম্বার, লব্ধি বল দ্বারা কাজ। মনে রাখবা, এই লব্ধি মানে আসলে কি বোঝায়? লব্ধি মানে বোঝায় হচ্ছে সবগুলার যোগফল। লব্ধি মানে বোঝায় সবগুলা, তখন যা যা সলভ করছো সবগুলার যোগফল। তাহলে লব্ধি বল দ্বারা কৃত কাজ আসলে কোনটা হবে? লব্ধি বল দ্বারা কৃত কাজ আসলে কোনটা হবে? লব্ধিকে আমরা ইংলিশে লিখি হচ্ছে নেট। নেট। ওই যে রেস্টুরেন্টে খাইতে গেলে অনেক সময় দেখবা যে ধরো তোমার খাবারের বিল হয়েছে 500 টাকা, ধরো সার্ভিস চার্জ হয়েছে ধরো হচ্ছে 50 টাকা, হ্যাঁ 10%, আর ধরো তোমার হচ্ছে ধরো ভ্যাট অ্যাড হয়েছে ধরো 5%, হ্যাঁ। তাহলে দেখবা যে এই ভ্যাট ট্যাক্স মিলায় তোমার হচ্ছে শেষ পেশে একটা নেট বিল দেয়, খাবারের বিল প্লাস সার্ভিস চার্জ প্লাস হচ্ছে ভ্যাট। নেট বিল মানে আসলে কি? সবগুলোর যোগফল। সেম ভাবে এখানে নেট যে কাজ বা লব্ধি যে কাজ চাইছে সেটা কি হবে বলতো? 1 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ আর 3 নাম্বার কাজ, তিনটার যোগফল। তিনটার যোগফল। তাহলে এখন 1 নাম্বার কাজ আমাদের কোনটা ছিল? +200। 2 নাম্বার ছিল -60। তাহলে এই জিনিসগুলো আমরা লিখবো। একটা হচ্ছে +200, পরটা ছিল -60, 3 নাম্বারটা হচ্ছে আমাদের 0। তিনটা যদি তুমি যোগ করে দাও আমাদের অ্যান্সার আসবে 140 জুল। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই প্রবলেমটা। হ্যাঁ ভেরি গুড, 140 জুল। তোমরা অনেকে ঠিকঠাক। আমি যদি একটা কাজ করতে চাই, তাহলে কাজ করতে তো শক্তি লাগবে, তাই না? মানুষ দেখবা যে যখন বুড়া বয়স হয়ে যায়, যখন বয়স অনেক বেশি হয়ে যায়, তখন আর কাজ করতে পারে না। তার কারণ কি? কাজ করতে তো শক্তি লাগবে, তার তো শক্তিই নাই, তাই না? তাহলে কাজ করতে গেলে শক্তি লাগে। তাহলে শক্তির ডেফিনিশন আমরা কেমনে দিতে পারি বলতো? যা মানে কাজ করতে যা লাগে সেটাকে শক্তি বলবো, তাই না? সহজ বাংলা এমনি বলতে পারি যে কাজ করতে যা দরকার পড়ে তাকে আমরা শক্তি বলবো। বা এইভাবেও বলা যায় যে কোনো একটা ব্যক্তির বা কোনো একটা বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। কারণ কাজ করতে পারতেছে তার মধ্যে, তার মানে তার মধ্যে কি আছে? শক্তি আছে। তাহলে কাজ করার সামর্থ্যকে আমরা কি বলতে পারি? শক্তি বলতে পারি। তাহলে চলো বইয়ের ভাষায় কি বলে? বইয়ের ভাষায় একই কথা বলে যে কোনো একটা বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি? শক্তি বলি। তাহলে আশা করি শক্তির ডেফিনেশনটা আমরা সবাই ক্লিয়ার। ঠিক আছে? এখন এতক্ষণ ধরে আমরা কি বললাম? যে তোমার মধ্যে শক্তি আছে মানেই তুমি কি করতে পারবা? কাজ করতে পারবা। তোমার শক্তি যদি শূন্য হয় তাহলে কাজও কত হবে? শূন্য হবে। তার মানে যাহা কাজ তাহাই আসলে কি বলতো? শক্তি। এই জন্য বলা হয় যে কৃতকাজ আসলে হচ্ছে কার সমান? শক্তির সমান। ঠিক আছে? এই জন্য কি বলা হয়? কৃতকাজ আসলে শক্তির সমান, শক্তি সমান কৃতকাজ। এবার একক এবং মাত্রা। তাহলে সবাই তো বুঝতেছো যে এই শক্তি হইতেছে, মনে করো যে বলে না যে যা লাও তাই হচ্ছে কদু। তাহলে এই শক্তি মনে করো হচ্ছে সেই লাউ, আর কৃতকাজ হচ্ছে সেই কদু, মানে দুটো আসলে সেম থিং। তাহলে কাজের যে একক এবং মাত্রা, শক্তির একক এবং মাত্রা কি থাকবে? সেমই থাকবে।
তাহলে কাজের একক কি শিখছিলাম? জুল। তাহলে শক্তির একক কি থাকবে? জুল থাকবে। কাজের মাত্রা কি শিখছিলাম? ml স্কয়ার টি ইনভার্স 2। শক্তির মাত্রাও কি থাকবে? ml স্কয়ার টি ইনভার্স 2 থাকবে। তাহলে সবাই কি বুঝছো যে শক্তি বলতে আসলে আমরা কি মিন করি? তুমি কাজ করতে পারতেছো, তোমার কাজ করার সামর্থ্য আছে, তার মানে তোমার মধ্যে কি আছে? শক্তি আছে। সবাইকে এতটুকু ক্লিয়ার কেন আমাকে একটু জানাও। ফলো করবা, তাই না? নিয়ম তো আর ভাঙতে পারবা না। P18 আমরা কি দেখবো? P18 আবার একটা সামারি দেখো। P18 আমরা দেখবো হচ্ছে মূলত যান্ত্রিক শক্তি। তো এই যে আমি ভাইয়া এখন লিখতেছি, আমার লেখাটা খাতায় লিখে নাও, তোমার পড়ালেখা সহজ হয়ে যাবে। যতটুকু লিখতেছি এতটুকু সবাই একটু লেখো। যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির দুইটা রূপ থাকবে, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। একটু লিখে নাও, দেখবা পড়া সহজ লাগতেছে। গতিশক্তির ইকুয়েশন তোমাদের আজকে যা যা পড়বো সেটা আমি একবারে লিখে দিচ্ছি। গতিশক্তির ইকুয়েশন হচ্ছে হাফ এম বি স্কোয়ার অথবা পি স্কোয়ার বাই 2m। এই ভিটা তো আমরা সবাই জানি, এই ভিটা হচ্ছে আমাদের বেগ, ওই বস্তুর বেগ, বস্তুর বেগ। আর এই পিটা আমরা পড়ে আসছি আগের চ্যাপ্টারে, সেটা হচ্ছে ভরবেগ। তাহলে গতিশক্তির যেমন দুইটা ইকুয়েশন আছে, একইভাবে বিভব শক্তির দুইটা ইকুয়েশন আমাদের আজকে দরকার পড়বে। আমি একবারে লিখে দিচ্ছি। বিভব শক্তি হচ্ছে আমরা ইপি দিয়ে লিখি। বিভব শক্তির ইকুয়েশন একটা হতে পারে mgh, এই এইচ হচ্ছে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা। অথবা সেটা হতে পারে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এটা জাস্ট লিখে রাখো স্প্রিং এর জন্য, এটা পরে পড়াবো, জাস্ট লিখে রাখো। এতটুকু হচ্ছে আজকে আমরা আসলে পড়বো এই P18 এ। যান্ত্রিক শক্তির দুইটা রূপ আছে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তির আরেকটা নাম আছে হচ্ছে স্থিতি শক্তি। বিভব শক্তির আরেকটা নাম হচ্ছে স্থিতি শক্তি। গতিশক্তির ইকুয়েশন দুইটা আছে, একটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার অথবা পি স্কোয়ার বাই 2m। কিভাবে আসে দেখাবো। বিভব শক্তির ইকুয়েশন একটা আছে mg, একটা আছে হাফ কে এক্স স্কোয়ার। স্যাডলি দুটার একটা ডেরিভেশনও তোমার সিলেবাস আসলে নাই, ঠিক আছে? হ্যাঁ, লেকচার ছোট দিকে। পি তো লিখে দিছি ভাইয়া, ভরবেগ। পি হচ্ছে ভরবেগ। আচ্ছা, এখন আমরা একটু সামনের দিকে আসি। আমরা এই জিনিসগুলো কি কি পড়বো সামারি প্রথমে দিয়ে দিছি আর কি। শক্তির আমাদের রূপ আছে হচ্ছে 9টা। শক্তির রূপ আছে কয়টা? 9টা। এই শক্তির 9টা রূপ এমসিকিউর জন্য মনে রাখবা, কিন্তু এই 9টা রূপ থেকে তোমার কখনোই প্রশ্ন হবে না। তোমার প্রশ্ন মূলত হবে হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বা যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে, যেটা আমরা নেক্সট লেকচারে পড়বো। তো আজকের লেকচারে আমরা যান্ত্রিক শক্তি সম্পর্কে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবো আর কি। তো যান্ত্রিক শক্তি যে টাইপটা আছে, এটা দেখো একদম নাম্বার 1 এ দেওয়া আছে এবং এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই যান্ত্রিক শক্তির আমরা কয়টা রূপ বলছি? দুইটা রূপ বলছি। দেখো, যান্ত্রিক শক্তির দুইটা রূপ হচ্ছে স্থিতি শক্তি বা বিভব শক্তি এবং গতিশক্তি। তাইলে যান্ত্রিক শক্তির রূপ কয়টা আছে? দুইটা আছে। এবার আসো, শক্তির এতগুলো রূপের মধ্যে সবচেয়ে সাধারণ রূপ হিসেবে যাকে আমরা বলতেছি যান্ত্রিক শক্তি, এই সাধারণ রূপটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে সে সাধারণের মধ্যেও আসলে অসাধারণ, ঠিক আছে? এই জন্য যান্ত্রিক শক্তিকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। এবার দেখো কি বলছে যান্ত্রিক শক্তির সংজ্ঞা। কোন একটা বস্তুর অবস্থান, আকার এবং গতির জন্য বস্তুতে যে শক্তি পাওয়া যায় তাকে যান্ত্রিক শক্তি বলে। এখন এটা মুখস্থ করার কিছু নাই। আমরা গতিশক্তি কি শিখছিলাম বলতো? গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে যে বস্তুর বেগ আছে, এই যে ভি মানে তো আসলে বেগ, এই বেগটা কি আসলে বস্তুর গতিকে বোঝায় না? বেগ কি বোঝায় বলতো? গতিকে বোঝায় অথবা গতিকে নির্দেশ করে। তাহলে বস্তুর গতির জন্য যে শক্তিটা সে পাবে সেটা কি? গতিশক্তি। তাহলে গতির জন্য যে গতিশক্তিটা তুমি পাচ্ছ সেটা আসলে কার অংশ? যান্ত্রিক শক্তির অংশ। এই জন্য যান্ত্রিক শক্তির সংজ্ঞার মধ্যে গতির অংশটা থাকবে, তার কারণ যান্ত্রিক শক্তির দুইটা পার্টের মধ্যে গতিশক্তির একটা পার্ট। আর এখানে অবস্থান আর আকারের জন্য যেটা দেখতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি এই বিভব শক্তির জন্য আসে। বস্তুর অবস্থান আকারের জন্য যে পার্টটা দেখতেছো সেটা আসলে বিভব শক্তির জন্য আসে। তাহলে বিভব শক্তির জন্য এই দুটা পয়েন্ট লিখতে হয়, গতিশক্তির জন্য একটা পয়েন্ট লিখতে হয়। এভাবে করে সংজ্ঞাটা শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে সংজ্ঞা আসলে কি আমরা পারবো কিনা?
সেটা কার জন্য আসে? গতিশক্তির জন্য আসে। 2 নাম্বারটা হচ্ছে অবস্থান এবং আকার একসাথে। অবস্থান এবং আকার সেটা কার জন্য আসে? বিভব শক্তির জন্য আসে। সবাই আমাকে একটু জানাও, এভাবে আমরা একটু মনে রাখতে পারবো কিনা। এর মধ্যে 2টা অংশ আছে, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তি কেন আসে? একটা বস্তুর গতির জন্য আসে। আমি যদি গতিশীল হয়ে দৌড় দিই তাহলে আমার মধ্যে গতিশক্তি থাকবে। তাহলে গতির জন্য যে গতিশক্তি সেটা অবশ্যই যান্ত্রিক শক্তির একটা অংশ, সেটা কভার হয়ে গেল। বাদ বাকি রইলো আরো 2টা পয়েন্ট, একটা হচ্ছে অবস্থান আর একটা হচ্ছে আকার। এই অবস্থান এবং আকার দুটাই আসলে কার থেকে আসে? বিভব শক্তি থেকে আসে। একটা বস্তু কতটুকু উচ্চতায় আছে সেটা তার অবস্থানকে নির্দেশ করে, তার জন্যই হচ্ছে বিভব শক্তিটা কাজ করে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সংজ্ঞা চাইলে লিখতে পারবো কিনা বলো তো? ইনশাল্লাহ আমরা পারবো। গুড। তাহলে গতিশক্তি আমরা পড়ে ফেলছি অলরেডি, দেখো আমার কথার সাথে মিলে কিনা। গতিশক্তি মূলত গতির কারণে অর্জিত শক্তি। এই যে ফুটবল, তুমি ধরো ধাক্কা দিচ্ছ বা কিক করছো, ফুটবলে কিক করলে ফুটবল কি গতিশীল হবে না? এই গতিশীল কেন হইলো? গতিশক্তির কারণে হইলো। অথবা এই গতিশীল হওয়ার কারণে তার মধ্যে যে শক্তিটা আছে সেটাকে আমরা বলবো গতিশক্তি। এখন এই গতিশক্তি আমরা কিভাবে ক্যালকুলেট করছি? এই গতিশক্তি আমরা ক্যালকুলেট করছি হাফ mv স্কয়ার দিয়ে। বস্তুর ভরের সাথে বেগের স্কয়ারটাকে, বেগটাকে স্কয়ার করে দিতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ই কে দিয়ে কেন লিখলেন? এটাকে মনে রাখো, কিছু বইয়ে বা অনেক জায়গাতে এটা টি দিয়েও লিখতে পারো, মানে এটাকে টি দিয়েও লেখা যায়। ঠিক আছে, তো আমার কাছে আসলে এটা টি দিয়ে না লিখে আমার কাছে ই কেটাই বেটার মনে হয়। কেন বেটার মনে হয় বলি, গতিশক্তির ইংলিশটা হচ্ছে কাইনেটিক এনার্জি। গতিশক্তির ইংলিশটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তো কাইনেটিকের কে এখানে আছে আর এনার্জির ই এখানে আছে, তার মানে ই কে দিয়ে কি বোঝাচ্ছে? কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি বোঝাচ্ছে। টি দিয়ে লিখলেও যে তোমার ভুল বিষয়টা এমন না, যে কোনো একটা তুমি চাইলে লিখতে পারো। আচ্ছা, এখন আমরা সামনের দিকে আসি। এই কুইজটা আমরা একটু দেখি, সবাই পার্টিসিপেট করি। ময়মনসিংহ বোর্ড 24, সবাই একটু দেখো তো এটা পারো কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ মামা। এবার চলো আমরা হচ্ছে তাহলে এটা অ্যান্সারটা করে দেই। কোন বস্তুর ভর অর্ধেক এবং বেগ 4 গুণ করা হলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? খুবই সহজ একটা নিয়ম তোমাদের আমি আজকে শিখাই দিব। এটা প্র্যাকটিস করে করে বইয়ের সমস্ত মানে প্রবলেমগুলো চেষ্টা করবা, তাহলে দেখবে অল্প সময় সলভ করতে পারতেছো। দেখো, গতিশক্তি আমার কাছে জানতে চাইছে, তাহলে গতিশক্তির ইকুয়েশন কি? হাফ mv স্কয়ার। হাফ mv স্কয়ার। দেখো তো বেগ কত গুণ বলছে ভাইয়া? এই ভর কত গুণ বলছে? দেখো তো, ভর বলছে অর্ধেক, তাহলে এমটাকে টান দিয়ে কি লেখো? হাফ লেখো। এমটাকে টান দিয়ে হাফ লেখো, কারণ ভর কতটুকু বলছে? অর্ধেক বলছে, জাস্ট হাফ লেখো। আর দেখো তো বেগ কত গুণ বলছে? 4 গুণ। বেগ বলছে কত গুণ? 4 গুণ বলছে। তাহলে যে বেগ ভি হচ্ছে বেগ, ভি এখানে তুমি 4 লেখো। এবার দেখো, যেহেতু ভি স্কয়ার আছে তাহলে তোমার এখানেও কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। এখন একটু গুণ করে কাটাকাটি করো, তাহলে হাফ ইন্টু এখানে কত আছে? 16, কাটাকাটি করলে কত আসবে? 8। এই 8 গুণ আসলে কে জানো? এই 8 গুণ আসলে কে? এই গতিশক্তি হচ্ছে আসলে 8 গুণ। তুমি বড় করে সলভ করে দেখো, অ্যান্সার একই আসবে। তো এই নিয়মে করলে তুমি অনেকটা টাইম সেভ করতে পারবা। ঠিক আছে, সবাই বলো যে এই অল্প যে প্রসেসটা বা শর্ট যে প্রসেসটা, এটা সবাই কি বুঝতে পারছো কিনা এবং তোমাদের কাছে কেমন লাগছে? তোমরা দেখো এই নিয়মটা অ্যাপ্লাই করে পারো কিনা। ধরে নাও যে এই যে গতিশক্তিটা, ইকুয়েশনটা জাস্ট লিখে দিলাম, হাফ mv স্কয়ার। হাফ mv স্কয়ার হাফ mv স্কয়ার। এখন প্রশ্নটা হচ্ছে এরকম যে ভর 5 গুণ, ভর মনে করো 5 গুণ, আর বেগ মনে করো √2 গুণ করলাম, তাহলে গতিশক্তি কত গুণ? দেখো তো পারো কিনা, একদম অল্প সময় দেখো তো পারো কিনা। অনেকে বলছে 10 গুণ, ম্যাক্সিমামে তোমরা বলছো 10 গুণ। ওকে, চলো দেখি 10 গুণ আসলে হয় কিনা। খেয়াল করে দেখো, ভর 5 গুণ বলছি, ভর 5 গুণ বলছি, তার মানে এই এমটাকে আমি লিখবো হচ্ছে 5, আর বেগ বলছি √2 গুণ, তাহলে বেগ হচ্ছে √2 গুণ, কিন্তু √2 এর উপর একটা স্কয়ার হবে, এখানে স্কয়ার আছে তাহলে এখানে স্কয়ার হবে।
তাহলে আমি এখন কি করতে পারি 5 ইন্টু 2 কত গুণ আসতেছে 10, কিন্তু রুট 2 এর উপর একটা স্কয়ার হবে, এখানে স্কয়ার আছে তাহলে এখানে স্কয়ার হবে। তাহলে আমি এখন কি করতে পারি 5 ইন্টু 2 কত গুণ আসতেছে 10 গুণ আসতেছে। তো 10 গুণ কে হবে? 10 গুণ হবে ভাইয়া গতিশক্তি। অ্যান্সার এখানে কত গুণ হবে? 10 গুণ হবে। ঠিক আছে, এইভাবে খুব অল্প সময় তুমি চাইলে সলভ করতে পারো। ওকে, সূত্রের হাফটা কোথায় যাচ্ছে যারা জানতে যাচ্ছ, এই সূত্রের হাফটা আসলে কাটাকাটি যাচ্ছে। হ্যাঁ, উপর নিচে ভাগ হয়ে কাটাকাটি যাচ্ছে। যদি এই ম্যাথটা তোমাকে আমি বড় করে সলভ করে দেই, তাহলে ধরো এখানে m1 m2 এর যে মানটা সেটা m1 এর কি আছে হাফ, আর বেগ আছে হচ্ছে আগের বেগের কত গুণ 4 গুণ, তাই না? খেয়াল করে দেখো এই হাফটা কোথায় যায়। যদি আমি এখন ek2 বাই ek1 লিখি, তাহলে তুমি কি লিখবা? উপরে হবে হাফ m2 v2 স্কয়ার, নিচে হবে হাফ m1 v1 স্কয়ার। খেয়াল করো হাফ হাফ কিন্তু আসলে কাটাই যায়, এই হাফ আসলে থাকেই না, এজন্য হাফ ম্যাটার করে না। যাই হোক, তাহলে এখন আমি লিখতে পারবো m2 এর মানটা কত? m1/2, আর v2 এর মানটা আছে কত? 4v1, নিচে আছে m1 v1 স্কয়ার। উপরে থাকবে দেখো এই দুটা নিচে চলে আসবে m1 v1 স্কয়ার, উপরে থাকতেছে m1 ইনটু 16 v1 স্কয়ার। m1 m1 কাটা, v1 স্কয়ার কাটা, অ্যান্সার আসতেছে 8। ঠিক আছে, তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ ek2 এর মান হচ্ছে ek1 এর 8 গুণ। তো তুমি যদি রিটেন আসে, তুমি রিটেন আসলে এভাবে দেখাইতে পারো, চাইলে রিটেন আসলে এভাবে চাইলে দেখাইতে পারো। আর হাফটা কোথায় যাচ্ছে যারা জানতে চাচ্ছিলা, খেয়াল করো হাফটা আসলে কাজেই লাগে নাই, কারণ কি অনুপাত না, কাটাকাটি চলে গেছে। বুঝতে পারছো? আশা করি এবার বুঝছি, আশা করি এবার বুঝছি। ঠিক আছে, এবার চলো আমরা হচ্ছে সামনের দিকে যাই। তাহলে এবারে যে দেখো একজন গানার খুবই তীব্রভাবে তিনি গুলি করতেছেন আর কি। তো এই গুলির যে অঙ্কগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের হচ্ছে এমসিকিউতে এগুলো আসে, সচরাচর খুবই আসে আর কি। তো খুবই ইম্পর্টেন্ট, চলো এটা দেখে আমরা অল্প সময় সলভ করতে পারি কিনা, অল্প সময় সলভ করতে পারি কিনা। ভাগ কেন হলো? রাতি বলছো অনুপাত করার জন্য বা কে কত গুণ এটা করার জন্য সবসময় ভাগই করতে হয়, গুণ না। মৌ তক্তা ভেদ করতে পারবে, তাহলে বুলেটের বেগ 3 গুণ করলে বুলেটটি কয়টা তক্তা ভেদ করতে পারবে? তো জাস্ট খেয়াল করে দেখো কতটা সহজ। বুলেটের বেগ কত গুণ করছে? বুলেটের বেগ করছে 3 গুণ, বেগ করছে 3 গুণ। তাহলে আমরা প্রথমে দেখি বের করি গতিশক্তি কত হয়। ইকে সমান হাফ mv স্কয়ার। তাহলে বেগ যদি 3 গুণ হয়, খেয়াল করো এখানে ভর নিয়ে কিন্তু কোনো কথা বলে নাই। বেগ যদি 3 গুণ করে তাহলে সেই 3 এর উপর কি করতে হবে? একটা স্কয়ার বসাইতে হবে। তাহলে কত গুণ হইলো? 9 গুণ। 9 গুণ কে হয়ে গেছে বলো তো? গতিশক্তি 9 গুণ হয়ে গেছে, গতিশক্তি 9 গুণ হয়ে গেছে। তাহলে খেয়াল করো এই 9 গুণ হওয়ার আগে সে কয়টা তক্তা ভেদ করতে পারতো? 2টা তক্তা ভেদ করতে পারতো। তাহলে 9 গুণ হওয়ার পরে কয়টা তক্তা সে ভেদ করতে পারবে বলো তো? আগে ভেদ করতে পারতো 2টা, এখন আরো 9 গুণ সে ভেদ করতে পারবে। তাহলে এখন মোট কয়টা তক্তা সে ভেদ করতে পারবে? 18টা তক্তা সে ভেদ করতে পারবে। এমসিকিউ যদি এই টাইপের আসে আমরা সবাই ইনশাআল্লাহ একদম অল্প সময়ে পারবো। ঠিক আছে, অল্প সময়ে পারবো। ভেরি গুড, তোমরা সবাই আমার আগে উত্তর করে দিছো, গ্রেট গ্রেট। ওকে, ঠিক আছে। এম এর কথা এখানে বলে নাই ভাইয়া, এজন্য এখানে এম দিয়ে কিছুই করি নাই। বুলেটের যে বেগ, সেই বেগটাই জাস্ট ওরা 3 গুণ করছে, কিন্তু বুলেটের ভর চেঞ্জ করে নাই, বুলেটের ভর আগের মতোই রাখছে। ঠিক আছে, এই জন্য ভর নিয়ে কোনো কথা বলে নাই। তাহলে আমি তুমি কেন করব? ওরা ভর নিয়ে কোনো কথাই বলে নাই, তাহলে তুমিও বা কেমনে কেন অঙ্ক করবা, বা আমিও বা কেমনে অঙ্ক করব? ভর নিয়ে কিছু বললে না করতাম। ঠিক আছে, আচ্ছা। আর হাফ কোথায় গেছে আগে দেখাইছিলাম, একটু রিক্যাপ করে দেখে নাও। আচ্ছা, এবার চলে আসি আমরা এই কুইজ 2-তে, ময়মনসিংহ বোর্ড 2024। এটা আমরা একটু সবাই দেখি। রিটেনের জন্য কি করবা আজকে? এই যে দেখো রিটেনের জন্য কিভাবে করবা বলে দিছিলাম। রিটেনের জন্য এইভাবে অনুপাত করবা, ভাগ করবা। ঠিক আছে, ek2 বাই ek1 এভাবে করবা। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি আসছে? বেগ 3 গুণ, তার মানে এখানে v2 সমান হচ্ছে 3v1, v2 মানে 3v1। তাহলে রিটেনের জন্য কি করবা? এই যে এই v2 এর জায়গায় 3v1 টা বসাই দিবা। তো আলটিমেটলি দেখবা ek2 বাই ek1 এর মান আসবে হচ্ছে 9। তাহলে গতিশক্তি কত গুণ হবে? 9 গুণ হবে। তখন বলবা যে প্রথমে 2টা তক্তা ভেদ করতো, তাহলে 9 গুণ হলে তক্তা ভেদ করতে পারবে 18টা। শেষ, এভাবে করে সলভ করে দিতে পারবে আর কি। ওকে, এবার চলো এই কুইজটা আমরা সবাই সলভ করি। এটা লঞ্চ করে দেওয়া হচ্ছে, সবাই একটু অ্যানসার করে ফেলো।
3 কেজি এবং 9 কেজি ভরের দুইটা বস্তু, তাহলে একটাকে m1 ধরলাম, একটাকে m2 ধরলাম। দুটো গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে, বেগের অনুপাত দেখছো যে অনুপাত লাগে ময়মনসিংহ বোর্ড, কত হলে বস্তু দুটির গতিশক্তি সমান হবে? এটা হচ্ছে আমাদের মেইন কন্ডিশন, গতিশক্তি সমান। এটা হচ্ছে আমাদের মেইন কন্ডিশন, গতিশক্তি সমান। তার মানে আমাদের ধরে নিতে হবে প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় বস্তুর গতিশক্তি সমান। ঠিক আছে, এবার সবাই একটু প্র্যাকটিস করো। দেখো, যেহেতু 1 নাম্বার বস্তুর গতিশক্তি, তাহলে কি লিখবো? 1 নাম্বার বস্তুর ভর, 1 নাম্বার বস্তুর বেগ। ইকে2টা আমরা কি লিখবো? হাফ m2 v2 স্কয়ার। এখন ভাইয়ার একটু খেয়াল করো, গতিশক্তি সমান বলছে, এই জন্য কিন্তু আমি ইকে1 ইকে2 সমান লিখছি, আদারওয়াইজ কিন্তু এই জিনিসটা লিখতাম না। দুই পাশ থেকে দেখো হাফ হাফ বাদ। m1 বলছে 3, m2 বলছে 9। তাহলে এখন এখানে কাটাকাটি করা যাচ্ছে, তাহলে এখন আমরা লিখতে পারি v1 বাই v2, এখানেও স্কয়ার এখানেও স্কয়ার, সমান হচ্ছে 3/1, কিন্তু লাগবে হচ্ছে v1 বাই v2। তাহলে v1 বাই v2 আমরা কেমনে বের করব? রুট করতে হবে। তুমি যদি রুট করো, যেটা হবে √3/1। √3/1 মানে হচ্ছে তোমার অ্যান্সার, তোমরা আশা করি বুঝছো। √3/1 মানে হচ্ছে অ্যান্সার হবে অপশন বি, √3:1। √3:1 হচ্ছে আমাদের এখানে উত্তর হবে। ঠিক আছে, ওকে। তাহলে ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আমরা সলভ করব। একটা গাড়ি দিয়ে দিছে, সেই গাড়ির ভর দিয়ে দিছে 1000 কেজি। হ্যাঁ, সেই গাড়ির ভর দিয়ে দিছে কত? 1000 কেজি। এখন সেই গাড়ির সর্বোচ্চ গতিশক্তি জানতে চাইছে। আমরা গতিশক্তির সমীকরণ কোনটা জানি? গতিশক্তির সমীকরণ হচ্ছে হাফ mv স্কয়ার। এখন দেখো, গাড়ির বেগ যদি তুমি সর্বোচ্চ করতে চাও, গতিশক্তি যদি সর্বোচ্চ করতে চাও, মানে ম্যাক্সিমাম করতে চাও, তোমার অবশ্যই বেগের মানটা ম্যাক্সিমাম করতে হবে। এটাকে সবাই বুঝো। তুমি যদি বেগ অল্প নাও, যদি তুমি বেগের মান কম নাও, তাহলে ইকের মানটাও কম আসবে। বেগের মান তুমি যদি অনেক বেশি নাও, তাহলে ইকের মান মানে গতিশক্তির মানটাও অনেক বেশি আসবে। তোমার কাছে যেহেতু সর্বোচ্চ গতিশক্তি চাইছে, তাহলে অবশ্যই আমাকে সর্বোচ্চ বেগটাই নিতে হবে, কারণ ভরের মান আগে থেকে 1000 কেজি, ওখানে তোমার আমার হাত দেওয়ার কিছু নাই। তাহলে বেগের মান সর্বোচ্চ নেওয়া লাগবে। বেগের মান সর্বোচ্চ কত সবাই একটু দেখে বলো তো। এখানে বেগের মান দেখো, 0 আছে, 20 আছে, 40 আছে, 30 আছে, 10 আছে, 0 আছে। এখানে সর্বনিম্ন হচ্ছে 0 আর সর্বোচ্চ হচ্ছে 40। আশা করি বুঝতেই পারতেছি যে সর্বোচ্চ বেগ কত নিতে হবে? 40 নিতে হবে। তাহলে আমাদের এম এর মান আছে হচ্ছে 1000 আর ভি এর মান আছে হচ্ছে 40। তাহলে এখানে আসবে 500, এখানে 1600, তাহলে গুণ করলে আসবে 8 × 10⁵। ঠিক আছে, তাহলে আমাদের 8 × 10⁵, অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ভেরি গুড। তোমরা অনেকে হচ্ছে ঠিকঠাক অ্যান্সার এটা করে দিচ্ছ আগে থেকেই, গুড। সমস্যা বা এই লাইনটা বুঝি নাই। হ্যাঁ, এখানে আমি আবার একটু সবার জন্য রিপিট করি। গতিশক্তি বের করতে হবে সর্বোচ্চটা। তাহলে ভরের মান আমি বসাই দিছি, এখন জাস্ট ভিটা বসাই দিলে কাজ শেষ। এখন তুমি যদি ভি এর মান যদি 0 বসাও, তাহলে তো 0 চলে আসবে, বাট ওরা চাইছে সর্বোচ্চ গতিশক্তি। তো সর্বোচ্চ গতিশক্তির জন্য বেগের মান খুঁজে বের করতে হবে কোনটা সবচেয়ে বেশি। তো এখানে 40-এর থেকে বেশি আর কোনো বেগ নাই, তো 40 এখানে যদি তুমি বসাই দাও, ওর বেগের মানটাও কি আসবে? সর্বোচ্চ আসবে। ঠিক আছে, আজমাইন তোমার তো কোশ্চেনে নাই, দেখবো কি বলো। ময়মনসিংহ বোর্ড 2023, এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরাই দিবা, তো নিজেরাই অ্যান্সার করো দেখি। কোন অংশে গতিশক্তি স্থির থাকে? তো গতিশক্তির মান আসলে কত? গতিশক্তির মান আসলে হাফ mv স্কয়ার। তাহলে গতিশক্তি স্থির থাকা মানে হাফ mv স্কয়ার স্থির থাকা। গতিশক্তি স্থির থাকা মানে হাফ mv স্কয়ার স্থির থাকা। এখন যদি একটু সহজে চিন্তা করো যে হাফ mv স্কয়ার কখন স্থির থাকবে? স্থির মানে কি? যার মান চেঞ্জ হয় না, যার মান একই। যার মান একই মানে সেম। সেম বললে আর সহজে মাথায় ঢুকবে। তাইলে বস্তুর ভরের মান কি কখনো চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। বস্তুর ভরের মান সবসময় 500 কেজি। তাহলে ভর তো চেঞ্জ হয় না, তাহলে এখানে চেঞ্জ হইতে পারে কি? বেগ।
তাহলে বেগ যদি স্থির থাকে তাহলে তোমার গতিশক্তি এমনি স্থির থাকবে। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে বেগ কোথায় স্থির থাকে বা বেগ কোথায় সেম থাকে। আচ্ছা, তাহলে পোলের সময় শেষ। একটু যদি চিত্রে তাকাই দেখো এখানে বেগ কোথায় স্থির আছে। এই যে দেখো এ থেকে বি, এখানে এ পজিশনেও তোমার বেগের মান আছে হচ্ছে 15, বি পজিশনেও তোমার বেগের মান আছে কত 15। তাহলে এই যে এ থেকে বি এই অঞ্চলে তোমার কিন্তু বেগের মানটা স্থির। তাহলে বেগ স্থির থাকলে হাফ এম বি স্কোয়ার এমনি স্থির থাকবে। তাহলে এ বি একটা অংশ এখানে আমাদের লাগবে, এ বি আছে এখানে। আচ্ছা, এবার খেয়াল করো সিডি অংশ, এই সি বিন্দুতেও তোমার বেগের মান 10, ডি বিন্দুতেও বেগের মান 10। তাহলে সিডি অংশতেও কিন্তু তোমার বেগটা স্থির, আর বেগ স্থির থাকা মানে গতিশক্তি এমনি স্থির। তাহলে উত্তর কি এ বি এবং সিডি অংশ। তাহলে এ বি এবং সিডি হচ্ছে অপশন বিতে, অপশন বিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, সো এটা হচ্ছে বিপ্রদিত্ত সবার আগে উত্তর করছে। তারপরে গতিশক্তি এবং ভরবেগ, এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসে। একটু জাস্ট মনে করে দেখো, তোমাদের যখন আমি আগে ভরবেগ পড়াইছিলাম তখন আমরা বলছিলাম যে ভরবেগ মানে আসলে খুবই সহজ বিষয়। ভরবেগ মানে হচ্ছে ভরের সাথে বেগের গুণফল, ভরের সাথে বেগের গুণফল। এখন গতিশক্তি যদি আমরা লিখতে চাই তাহলে আমরা জানি গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো এখানে ইকুয়েশনের সমস্যা হচ্ছে যেখানে ভি এর সাথে একটা স্কোয়ার আছে, বাট আমার লাগবে কি ভরবেগের সাথে তার রিলেশন লাগবে। এখন এখানে ভি স্কোয়ার যদি তুমি এখানে আনতে চাও তাহলে ভি স্কোয়ার একা হবে না, এম এর সাথেও তাহলে স্কোয়ার চলে আসবে। কারণ কি তুমি যখন ভি কে স্কোয়ার করতে চাবা তখন পুরো রাশিকেই তোমার স্কোয়ার করতে হবে। তাহলে তুমি যদি ভি স্কোয়ারটাকে এখানে আনতে চাও তাহলে পুরো রাশিকে স্কোয়ার করলে এটা হয়ে যাবে পি স্কোয়ার সমান এম স্কোয়ার ভি স্কোয়ার। এখন দেখো এখানে ভি স্কোয়ার আছে কিন্তু এম এর মাথায় তো কোনো স্কোয়ার নাই। তাহলে কি করতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু বুদ্ধি খাটাইতে হবে। এই এমটাকে তুমি যদি জোর করে স্কোয়ার করতে চাও, তুমি যদি এমটাকে জোর করে স্কোয়ার করতে চাও তাহলে নিচে একটা এম দ্বারা ভাগ করে দিলেই তো হয়। বলো তো এই বুদ্ধি সবার আছে কিনা? যদি এমটাকে জোর করে স্কোয়ার করি তাহলে নিচে যদি এম দ্বারা একটা ভাগ করি তাহলে তো ব্যালেন্স হয়ে গেল। কারণ কি এম স্কোয়ার বাই এম কাটাকাটি করলে কত আসে, এম আসে। তাহলে এম কে আমি কেটে বা ভেঙে কি লিখতে পারি, এম স্কোয়ার বাই এম। এটা কেন করলাম, তার কারণ হচ্ছে এইখানে যে তুমি পার্টটা দেখতে পাচ্ছ এম স্কোয়ার ভি স্কোয়ার, এটা আসলে কার মান বলো তো ভাইয়া? এম স্কোয়ার ভি স্কোয়ার আসলে কার মান? পি স্কোয়ারের মান। তাহলে এখন আমি কি লিখতে পারবো, পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। সো এটাই হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। এই পিটা হচ্ছে আমাদের ভরবেগ, আর এম তো আমরা জানি এম হচ্ছে ভর। ঠিক আছে, গতিশক্তির সাথে এই হচ্ছে আমাদের ভরবেগের সম্পর্ক। হাফ পিভিও হইতে পারতো, হবে না বিষয়টা এমন না, কিন্তু হাফ পিভি এর ক্ষেত্রে আমাদের জিনিসটা ন্যারো ডাউন হয়ে যায়। আমাদের অঙ্কে রিলেশন গুলো লাগে হচ্ছে মূলত ভরের সাথে। তুমি যদি এখানে পিভি দিয়ে লিখতে চাও, মানে তুমি যদি এইভাবে লিখতে চাও যে ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে এম ভি স্কোয়ার কে তুমি এম ভি ইন্টু ভি লিখতে পারো। তখন তুমি এম ভি এর বদলে কি লিখতে পারো, পি, আর এখানে রাখতে পারো হচ্ছে ভি। সেক্ষেত্রে কিন্তু এম মানে ভরটা থাকতেছে না। তো ভরটা যাতে ইকুয়েশনে থাকে সেটা নিশ্চিত করার জন্য আমরা এটাকে ইউজ করতেছি, এবং এটাই হচ্ছে সব থেকে কমন। কারণ কি, কারণ তোমার এই ভরবেগের মধ্যে তো অলরেডি বেগটা ইনক্লুডেড, এবং বেগটা কিন্তু একটা চলক। এখানে যে ভরটা আছে সেই ভরটা কিন্তু একটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের সব থেকে বেশি প্রচলিত, এই জন্য আমরা এটা না পড়ায় এটা পড়াই। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে হাফ পিভিও কিন্তু হইতে পারতো, কিন্তু সেটা আমাদের আসলে লাগে না। এটা দিয়ে আমরা মূলত ম্যাথগুলো সলভ করি। না, রুট দেওয়া দরকার নাই ভাই, যেভাবে দেখাইছি এটাই ভালো, এটাই দেখো। ঠিক আছে, রুট দিতে তুমি করতেই পারো, এখান থেকে তোমার বইয়ে যেটা আছে সেটা দেখাইল। এখন আসো কুইজ 4, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। কেউ যদি থাকো তাহলে জানাও যে ভাইয়া আমার স্কুল। আর মিনওয়াইল সবাই একটু অ্যান্সার করে দাও, মিনওয়াইল সবাই এই পোলে একটু অ্যান্সার করে দাও। দিছে কত দেখো তো, 1250 জুল, আর ভরবেগ দিয়ে দিছে হচ্ছে 50 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর ভর চাইছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো একটু আগে যারা বলছিল যে হাফ পিভি কেন লিখতেছি না, কারণ তোমার ম্যাক্সিমাম অঙ্ক আসলে পি, এম এবং ইকে তিনটা দিয়ে আসে। খেয়াল করো এম, পি আর হচ্ছে ইকে। ঠিক আছে, তাহলে আমরা রিলেশনটা জানি, ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। মান লাগবে হচ্ছে এম এর, তাহলে আমরা লিখতে পারি এম ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার বাই 2ইকে। এবার সিম্পলি মান বসায় দাও, পি এর মান হচ্ছে আমাদের 50,
ইকের মান হচ্ছে আমাদের 1250। 2500/2500 অ্যান্সার আসবে 1 কেজি। অ্যান্সার আসবে 1 কেজি। তাহলে আমাদের এখানে উত্তর হবে হচ্ছে অপশন এ। অপশন এ। এটা একটু লিখে রাখো, এই উপপাদ্যের নাম হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। সবাই একটু লিখে রাখো, প্রথমে হেডলাইন দাও কাজ শক্তি উপপাদ্য। হেডলাইন দাও কাজ শক্তি উপপাদ্য, তারপর এই জিনিসটা লেখো, বস্তুর উপর কৃত কাজ হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তন। এটার প্রুফ আমি তোমাদের এখনই করে দিব, সবাই আগে খাতায় লেখো। বস্তুর উপর কৃত কাজ হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তন। সবার লেখা শেষ? সব সূত্র একসাথে হচ্ছে প্যারালাল টেক্সটে তোমাদের আছে মাওয়া, বুঝছো? আমি নটরডেম কলেজের। দু একজন বলতেছে যে রোজা লাগছে, তোমাদের রোজা লাগছে, আমার রোজা লাগে নাই, তোমরা চুপচাপ বসে ক্লাস করতেছো আর আমি যে বক বক করতেছি। আমরা তাহলে এই প্রুফটা একটু করে দিই। হ্যাঁ, এভাবে আসতে পারে, দেখাও যে বস্তুর উপর কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। শিখে রাখো, কাজে লাগবে। দেখো আমরা জানি যে কৃত কাজ মানে হচ্ছে, দেখো আমরা জানি কৃত কাজ মানে হচ্ছে W = Fs, একদম সহজে লিখলাম। বল মানে আসলে কি বলতো? ma। আমরা আগেই শিখে আসছি যে বল মানে হচ্ছে ভর গুণ ত্বরণ। আচ্ছা, এখন দেখো এই যে ত্বরণের একটা সমীকরণ কিন্তু আমরা শিখে আসছিলাম গতির অধ্যায়ে। আমরা শিখে আসছিলাম, মনে করে দেখো, যে v² = u² + 2as। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এর মান হবে হচ্ছে, এর মান না, একবারে as এর মানটা আমরা বসাইতে পারি। as, এই যে এখান থেকে as এর মানটা আমাদের দরকার। তাহলে এখান থেকে আমি দেখাইতে পারি যে v² - u² এর মান হবে হচ্ছে 2as এর সমান। তার মানে as এর মানটা হবে হচ্ছে হাফ v² - u² এর সমান। এই মানটা আমি এখানে বসাই দিব এখন, হাফ v² - u²। তাহলে এখন আমরা লিখতে পারি হাফ m v² - হাফ m u²। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, এই যে v যেটা আছে, এই vটা হচ্ছে আমাদের শেষ বেগ। vটা হচ্ছে আমাদের শেষ বেগ। আর এইখানে যে ইউটা দেখতে পাচ্ছ, এই ইউটা হচ্ছে আমাদের আদি বেগ। ইউটা হচ্ছে আমাদের আদি বেগ। তাহলে শেষ বেগ দিয়ে তুমি যে গতিশক্তি বের করছো সেটা হবে শেষ গতিশক্তি, সেটা হবে শেষ গতিশক্তি। ধরো আমি সেটার নাম দিলাম ইকে ফাইনাল। ফাইনাল মানে কি? শেষ। আর আদি বেগ দিয়ে তুমি যে গতিশক্তি বের করছো সেটা হবে আদি গতিশক্তি, তাহলে সেটা হবে ইকে ইনিশিয়াল। তাইলে শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি যদি তুমি বাদ দাও, একটা থেকে একটা বাদ দিলে কি সেটা একটা পার্থক্য না? সেটা একটা পরিবর্তন না? সেটাকে আমরা ডেল দিয়ে লিখতে পারি, তাই না? ডেল ইকে। তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ, ডেল ইকে মানেই কিন্তু গতিশক্তির পরিবর্তন। বিয়োগ যে করলা, এটাই কিন্তু আসলে কি বোঝায়? গতিশক্তির পরিবর্তন। তাহলে তোমরা একটু দেখো তো সবাই, কৃত কাজ মানে আসলেই কি গতিশক্তির পরিবর্তন হচ্ছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, হচ্ছে। কৃত কাজ মানে আসলেই গতিশক্তির পরিবর্তন হচ্ছে। তাহলে আমি তোমাদের একটা সামারি লিখে দিই। এটার সামারিটা হচ্ছে এরকম, যে কাজ সমান গতিশক্তির পরিবর্তন সমান হাফ m v² - u²। ম্যাথের জন্য এই লাইনটা মনে রাখবা, ম্যাথমেটিক্স প্র্যাকটিস করার জন্য বা প্রবলেম প্র্যাকটিস করার জন্য এটা মনে রাখবা। ঠিক আছে, এটা লাগবে, একটু পরে দেখাবো, লাগবে। ঠিক আছে সার্থক, দেখাচ্ছি। ওকে, সো হোপফুলি আমরা হচ্ছে এটা বুঝতে পারছি যে কিভাবে এটা আসলে আসে। সবাই কি এটা বুঝছো যে কৃত কাজ আসলে কিভাবে গতিশক্তির পরিবর্তন হয়ে গেল? সবাই বলো তো, বুঝছো কিনা? ওকে, পারলে খুবই ভালো। বল প্রয়োগের ফলে বস্তুর এত ভর আছে, তাহলে তার বেগ এত থেকে এত হয়ে গেল, তাহলে এটা অবশ্যই আদি বেগ, এটা অবশ্যই শেষ বেগ। তাহলে কৃত কাজ কত? তাহলে কাজ বের করার জন্য আমরা একটু আগে শিখে আসছি, কাজ বের করার জন্য হচ্ছে কাজ শক্তি উপপাদ্য কি বলে? কাজ শক্তি উপপাদ্য বলে যে বস্তুর উপর কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। এই যে কৃত কাজ হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তন, এবং এখান থেকে আমরা দেখছি সেটা হচ্ছে হাফ m v² - u²। সেটাকে আমরা এখানে লিখবো হাফ m v² - u²।
তাহলে এখানে এম এর মান কত আছে 4, ভি এর মান কত আছে 25, ইউ এর মান কত আছে 15। তাহলে এখানে এম এর মান কত আছে 4, ভি এর মান কত আছে 25, ইউ এর মান কত আছে 15। সো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আছে 625 মাইনাস হচ্ছে 225 400, আর এখানে আছে হচ্ছে 2, 400 গুণ 2 এর মান হচ্ছে 800। তাহলে এখানে আমাদের কাজের মান আসবে হচ্ছে 800 জুল। কাজের মান আসবে হচ্ছে 800 জুল। সবাই তাহলে বলো এটা হয়েছে কিনা, সবাই পারছো কিনা? দেখো এমন কোনো জায়গা নাই যে এই কুইজ 5টা আসে নাই, এবং তোমাদের এটা আমি পড়াইছি। গতিশক্তির মাত্রা আসলে কোনটা? দেখো কোনো বোর্ডের নাম মোটামুটি বাকি নাই। সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড, হ্যাঁ সকল বোর্ড সবই আছে আর কি। কারণ এটা আমরা অলরেডি কিন্তু পড়ানো একটা প্রশ্ন, তো আমরা মোটামুটি এটা রিভাইজ দিচ্ছি বলা যায় আর কি। ঠিক আছে, আমরা শেষ করে দিচ্ছি তাহলে। দেখো গতিশক্তির মাত্রা এবং কাজের মাত্রা একই, গতিশক্তির মাত্রা এবং কাজের মাত্রা একই, ml স্কয়ার t ইনভার্স 2, ml স্কয়ার t ইনভার্স 2। যদি প্রশ্ন বলতো কাজের মাত্রা কোনটি, তাহলেও উত্তর একই হবে, তাহলে উত্তর একই হবে, কারণ কৃত কাজ আর গতিশক্তি আসলে সমান। একটু আগেও কাজ শক্তি উপপাদ্য দেখাইলাম, কৃত কাজ এবং গতিশক্তির পরিবর্তন সমান, এজন্য তাদের এককও সমান হবে, মাত্রাও সমান হবে, মানও সমান হবে, ঠিক আছে, সবই সমান হবে। সবসময় পেছনের বেঞ্চে বসতে পছন্দ করো, ব্যাক বেঞ্চার। এখন হঠাৎ করে ক্লাসে টিচার এসে তোমাকে বসে যেই সামনে আয়, তো তোমাকে সামনে এনে বসাই দিছে, তোমার কিন্তু মনের ভিতরে সবসময় একটু মানে চিন্তা ভাবনা চলতে থাকবে যে কখন স্যার যাবে আর আমি একদম পিছনে আমার ব্যাক বেঞ্চে গিয়ে বসবো, ঠিক আছে। ওটা তোমার জন্য ধরো কমফোর্ট জোন আর কি, তোমার জন্য স্বাভাবিক অবস্থা। টিচার চলে গেলেই কিন্তু তুমি কি করবা, পেছনের অবস্থায় আবার চলে যাবা, মানে তোমার স্বাভাবিক অবস্থায় তুমি চলে যাবা। সেম একটা গল্প হচ্ছে স্প্রিং এর জন্য আমরা দেখাইতে পারি। ধরো একটা স্প্রিং রাখা আছে এখানে, একটা স্প্রিং রাখা আছে এখানে নর্মাল অবস্থায়। তো এই যে স্প্রিংটা আমি এইখান থেকে এই স্বাভাবিক অবস্থা থেকে একটু টান দিয়ে রাখলাম আর কি। তো যখন তুমি টান দিয়ে যখন এখানে তুমি ছেড়ে দিবা, ছাড়ার সাথে সাথে কিন্তু আবার আগের অবস্থানে ব্যাক করে চলে আসবে। তাহলে এই যে তুমি যে যখন ছেড়ে দিছো, তখন তো তার মধ্যে মানে তুমি তো ধরেছিলা না, ছেড়ে দেওয়ার পরেও সে কিন্তু একা একাই চলে আসলো। একা একা চলে আসার জন্য সে তো একটা শক্তি পাইছে, তাই না? সে কিভাবে একা একা আসলো বলতো? কারণ হচ্ছে তুমি যখন তার স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করছো, এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা, লিখে রাখি, এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। যখন স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে তুমি নতুন একটা অবস্থায় তাকে নিছো, নতুন একটা অবস্থায় তুমি যখন নিছো, তখন তার মধ্যে একটা শক্তি জমা হয়েছে। তখন তার মধ্যে কি হয়েছে? শক্তি জমা হয়েছে। এই জমাকৃত যে শক্তিটা, এই শক্তিকে আমরা বলবো হচ্ছে বিভব শক্তি। একদম সহজে তোমাদের শিখাই দিল। আবারও বলি, এটা হচ্ছে তুমি ধরো সেই ব্যাক বেঞ্চে বসে আসছো, ব্যাক বেঞ্চ থেকে টেনে তোমাকে সামনের বেঞ্চে বসাইলাম। এবার যখন টিচার চলে যাবে, টিচার চলে যাওয়া মানে হাত সরাই দেওয়া, টিচার চলে যাওয়ার সাথে সাথে তুমি কি করতে, আবার ব্যাক বেঞ্চে চলে আসতা না? একইভাবে স্প্রিংটা তুমি যখন ছেড়ে দিবা, স্প্রিংটা একা একাই স্বাভাবিক অবস্থানে চলে আসবে। এটা কেন আসলো? কারণ তার মধ্যে একটা শক্তি জমা ছিল, সেই শক্তিটাই হচ্ছে আসলে বিভব শক্তি। তার মানে তুমি যদি বস্তুর স্বাভাবিক অবস্থাকে পরিবর্তন করো, তাহলে তার মধ্যে একটা শক্তি জমা হয়, সেই শক্তিকে আমরা বলতে পারি বিভব শক্তি। এটাকে অবস্থা দিয়েও বলা যায়, অবস্থান দিয়েও বলা যায়। যেন দেখো সংজ্ঞায় কি বলছে, দুটাই বলছে। তাহলে কোনো বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয়, তাকে আমরা বলবো হচ্ছে বিভব শক্তি। তাহলে সবাই আমাকে বলো, বিভব শক্তির কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার কিনা? একটু বলতো। বিভব শক্তির দুইটা টাইপ শিখবো আর কি, একটা স্প্রিং এর আর একটা হচ্ছে উচ্চতার। স্প্রিং এরটা সবাই সরাসরি খাতায় লিখে নাও যে স্প্রিং এর বিভব শক্তির মান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং এর বিভব শক্তির মান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। আমি একটু ভেঙে দিই এখানে কোনটা কি মিন করে। এটার প্রতিপাদন তোমাদের সিলেবাসে নাই, বুঝতে পারছো? প্রতিপাদন সিলেবাসে নাই। এই কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক। এটা নিয়ে কোনো টেনশন নাই, এটা বলা থাকে, এটা প্রশ্নে দেওয়া থাকে। এই ধ্রুবকের যে মান, এটা প্রশ্নে দেওয়া থাকবে, মানে গিভেন আর কি, তো অলরেডি। এক্স এর যে মানটা, এই এক্সটা আসলে কি মিন করে? স্প্রিং কতটুকু তুমি সংকোচন করছো বা কতটুকু তুমি প্রসারণ করছো।
স্প্রিং কতটুকু সংকোচন করছো বা প্রসারণ করছো, এটা হচ্ছে এক্স দ্বারা মিন করা হয়। তাহলে কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক যেটা প্রশ্নে দেওয়া থাকে, আর এক্সটা হচ্ছে সংকোচন অথবা প্রসারণ। তোমাকে এই দুইটা জিনিসের মান বলে খালি বলবে কতটুকু শক্তি জমা হয়েছে বা বিভব শক্তি কত, মান বসাই দিলে তোমার উত্তর চলে আসবে। ঠিক আছে, একদম সহজ জিনিস। সবাই একটু খাতায় লিখে নাও। শাহিন কলেজ চট্টগ্রামে আসছে। দেখো কি বলছে ভাইয়ারা। কেউ কিন্তু মাইন্ড করো না যে আমি কিছু স্কুল নিছি কিছু স্কুল নেই নাই, আমি একদম খুঁজে খুঁজে বের করছি যে কোথায় কি আছে, কারণ বোর্ডেও মনে করো এতগুলা প্রশ্ন নাই, তো অনেকগুলা প্রশ্ন নিচ্ছে যাতে তোমাদের প্র্যাকটিসটা ম্যাক্সিমাম হয়। তো দেখো একটা স্প্রিং এ কি করছে, একটা 5 কেজি ভরের একটা বস্তু ঝুলাই দিচ্ছে। বস্তুর ভর কত? 5 কেজি। তো 5 কেজি বস্তুর ভর ঝুলাই দিলে স্প্রিং এর দৈর্ঘ্য কতটুকু সংকোচন হয়েছে? বৃদ্ধি পাইছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার বৃদ্ধি পাইছে। তাহলে স্প্রিং ধ্রুবক নিচের কোনটা? এখানে স্প্রিং ধ্রুবক জানতে চাইছে, মানে কে এর মান জানতে চাইছে। এখন এটা তুমি কেমনে বের করবা সেটাই আমি এখন তোমাকে দেখাবো। তাহলে এটা শেখার জন্য তোমাকে জাস্ট একটা ছোট্ট বেসিক শিখতে হবে। সেই ছোট্ট বেসিক আমরা শিখে এই ম্যাথটা তোমাদের আমি সলভ করাই দিব। প্রথম কথা হচ্ছে, এই স্প্রিং এ যখন তুমি বস্তুটা ঝুলাইছো, এটা তোমাদের সবারই মাথায় কাজ করতেছে যে ভাইয়া এম ভরের বস্তুটা নিচের দিকে এমজি পরিমাণ বল প্রয়োগ করছে। এটা তো সবাই বুঝতেছো, এটা আশা করি সবাই ক্লিয়ার, যেখানে প্রযুক্ত বলের মানটা আসলে কত? এমজি। এখন একটা কথায় চলে আসো, যেটা তোমাদের এখন দরকার পড়বে, যে ধরে নাও এখানে একটা স্প্রিং রাখা, এই স্প্রিংটাকে ধরো আমি হচ্ছে 1 সেন্টিমিটার পরিমাণ প্রসারণ করতে চাই। তুমি যদি বলো যে না ভাইয়া 1 সেন্টিমিটার আমার হবে না, আমি হচ্ছে স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারণ করতে চাই, তাহলে আমাকে একটু সবাই বলো তো কোথায় স্প্রিংকে বেশি বল প্রয়োগ করতে হবে? তুমি কি 1 সেন্টিমিটারে বেশি বল প্রয়োগ করতে হবে নাকি 2 সেন্টিমিটারে? সবাই একটু জানাও তো আমাকে। এখন দেখো মজার একটা সম্পর্ক এখানে আছে। এখানে যে এক্স এর মানটা 2 সেন্টিমিটার আর এখানে যে এক্স এর মানটা 1 সেন্টিমিটার, তুমি নিশ্চয়ই বুঝতেছো যে 2 সেন্টিমিটার হচ্ছে বেশি। তাহলে ভাইয়া যেখানে এক্স এর মানটা বেশি আছে সেখানে এফ এর মানটা মানে বলের মানটাও কিন্তু বেশি। তাহলে আমি বলতে পারি যে এই বলের সাথে এক্স এর সম্পর্কটা সমানুপাতিক, কারণ একটা বাড়লে আর একটা বাড়ে। তাহলে আমি বলতে পারি বলটা হচ্ছে এক্স এর সমানুপাতিক। এই বলটা কে দিচ্ছে? প্রযুক্ত বল। যে বলটা তুমি প্রয়োগ করতেছো এই বলটা কি বল? প্রযুক্ত বল। যে বলটা তুমি প্রয়োগ করতেছো বা প্রয়োগকৃত বল। আচ্ছা, এবার একটু সবাই উপর দিকে তাকাই দেখো, উপরের দিকে কি হচ্ছে? এই এক্স এর মানটা 1 সেন্টিমিটার, এটা 2 থেকে কম। এক্স এর মানটা কম হওয়ার কারণে বলের মানটাও এখানে কি আছে? কম। তাহলে এটা একটা কম হইলে আর একটা কম হইছে, একটা বেশি হইলে আর একটা বেশি হইছে, তার মানে এটা কি? সমানুপাতিক। এজন্য আমরা এভাবে লিখছি। এখন আশা করি সবাই আমরা জানি সমানুপাতিক চিহ্ন সরাই দিলে একটা ধ্রুবক লেখা লাগে। এটা কি লেখা লাগে? ধ্রুবক লিখতে হয়। সেই ধ্রুবকটাই হচ্ছে আমাদের এখানের কে। ধ্রুবকটাই হচ্ছে আমাদের এখানে কে। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াইলো? যে বল সমান হচ্ছে কে ইন্টু এক্স। এই কেটা আসলে আমরা কি বলছিলাম? স্প্রিং ধ্রুবক। এটা আমরা কি বলছিলাম? স্প্রিং ধ্রুবক। সবাই সুন্দর করে খাতায় একটু লিখে নাও তো ভাইয়ারা, সবাই সুন্দর করে খাতায় লিখে নাও যে এই বলের মানটা হচ্ছে, প্রযুক্ত বলের মান হচ্ছে কে এক্স। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর এক্স হচ্ছে কতটুকু সংকোচন অথবা প্রসারণ করছো। সবাই একটু লিখে নাও। তাহলে আমরা একটু আগে কি শিখছি? স্প্রিং এর জন্য কি আমরা জানি যে স্প্রিং এর জন্য এফ সমান হচ্ছে কে এক্স। এখানে দেখতে পাচ্ছ এই এফটা আসলে কে প্রয়োগ করতেছে? এমজি। তাহলে এখান থেকে আমার মান বের করতে হবে কার? কে এর। তাহলে কে এর মান কি আসবে? এমজি বাই এক্স। এম এর মান কত? 5 কেজি। এম এর মান 5 কেজি। জি এর মান 9.8। এক্স এর মানটা কত দেখো তো? 2 সেন্টিমিটার, মানে হচ্ছে এক্স এর মান আমি লিখতে পারি 2/100 মিটার, কারণ আমরা মিটারে বসাইতে চাই, সেন্টিমিটারে বসাইলে হবে না। তাহলে এখানে আমরা বসাবো 0.02। তাহলে আমাদের উত্তর কত আসে? 2450। 2450। দেখো এখানে বলের যে একক এমজি, এমজি হচ্ছে বল, তাহলে বলের একক কত হয়? বলের একক হয় হচ্ছে নিউটন, আর এক্স যে মানটা বসালাম সেটা আসলে কি? মিটার। তাহলে একক কি দাঁড়াচ্ছে? নিউটন, নিচে হচ্ছে মিটার, নিউটন পার মিটার। তাহলে 2450 নিউটন পার মিটার হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে তোমার ভূমি।
তো এখানে যে আমরা ইপি সমান mgh লিখে রাখছি, মনে রাখতে হবে এই h মানে বোঝায় হচ্ছে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা। আমরা তো বলছিলাম যে বস্তুর অবস্থান পরিবর্তন করলে তার মধ্যে বিভব শক্তি জমা হয়। তো একটা বস্তু নরমালি ধরো থাকতে চাই এখানে, এটা তার স্বাভাবিক অবস্থা। তুমি যদি তাকে অবস্থা পরিবর্তন করে h পরিমাণ উচ্চতায় নিয়ে যাও, তাহলে এটা কিন্তু তার জন্য স্বাভাবিক অবস্থা না। তো এখানে গেলে তার মধ্যে শক্তি জমা হবে। কি পরিমাণ শক্তি জমা হবে? mgh পরিমাণ শক্তি জমা হবে। h এর পরিচয় কি বলছি? ভূমি থেকে উচ্চতা। এবার সবাই একটু ঠান্ডা মাথায় শোনো। ধরো এখানে কিছু সিনারিও আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যাতে তোমরা ভুল কখনো না করো। মনে করো ভূমি থেকে এখানে উচ্চতা আছে হচ্ছে x, তাহলে এখানে বিভব শক্তির মান হবে mgx। বুঝতে পারছো? ভূমি থেকে উচ্চতার মানটাই সবসময় এখানে বসবে, নেসেসারিলি সবসময় যে h থাকা লাগবে এমন কোনো কথা নাই। আবার ধরো একটা বস্তু এখানে রাখা আছে, এই বস্তুর ভূমি থেকে উচ্চতা আছে মনে করো হচ্ছে y, তাহলে বিভব শক্তির মান হবে mg ইন্টু হচ্ছে y। মানে ভূমি থেকে উচ্চতারই সবসময় হচ্ছে বিভব শক্তির জন্য ব্যবহার করতে হবে। সবার জন্য এটা মনে থাকে, সবার জন্য মনে থাকে। এই এমসিকিউ একটা সবাই সলভ করে চলো। যশোর বোর্ড, 70 কেজি ভরের এক ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে কত জুল কাজ করবেন? তাহলে কাজের মান আমরা কি জানি? mgh এখানে, ঠিক আছে? একটু আগে দেখছি নির্দিষ্ট উচ্চতায় যে বিভব শক্তিটা, এই বিভব শক্তিই কিন্তু কৃত কাজের সমান। কারণ কি বলতো? কারণ শক্তি এবং কাজ আসলে সেম কথা, শক্তি এবং কাজ আসলে সেম কথা। তাহলে কাজের মানটাও আমি কি লিখতে পারি? mgh লিখতে পারি। m হচ্ছে আমাদের 70, g এর মান 9.8, h এর মান হচ্ছে আমাদের 200। তাহলে এখানে আমাদের উত্তর আসবে হচ্ছে 1.37, 10 টু দ্য পাওয়ার 5 আসবে আর কি। 10 টু দ্য পাওয়ার 5 একটাই আছে, এই জন্য আমি সরাসরি বলতে পারি এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? বা গতির অধ্যায়ও করছো, তোমরা এটা করছো কিনা দেখো তো প্রশ্নটা। এটা নিশ্চয়ই করছো, হ্যাঁ। তাহলে দেখো 60 মিটার উচ্চতা থেকে পরন্ত বস্তুর জন্য ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 4 গুণ হবে। তাহলে আমি ধরে নিলাম যে বস্তু যেখানে আছে না কেন, ভূমি থেকে তার যে উচ্চতাটা সেটা দিয়ে দিচ্ছে ওরা 60 মিটার। তো বলছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 4 গুণ হবে। তাহলে আমরা লিখলাম গতিশক্তি বিভব শক্তির কত গুণ? 4 গুণ। ঠিক আছে? এবার দেখো গতিশক্তির ইকুয়েশন আসলে কি? হাফ mv স্কয়ার। আর বিভব শক্তির ইকুয়েশন আসলে কি? mgh। তবে নিশ্চয়ই সবার মনে আছে ভূমি থেকে উচ্চতাকে কাউন্ট করতে হয়। এখন ওরা কিন্তু জানে না যে কত উচ্চতায়। তাহলে আমি ধরে নেব যে ভূমি থেকে x উচ্চতায়, কতটুকু ধরে নেব? ভূমি থেকে x উচ্চতায়। তাহলে উপরের উচ্চতা কত থাকলো বলতো? h - x থাকলো। তাহলে এখানে আমি একটু লিখে রাখি যে ধরি ভূমি থেকে x উচ্চতায়, ভূমি হতে x উচ্চতায়। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আমি তোমাদের পড়াইছিলাম যে বিভব শক্তি হচ্ছে ভূমি থেকে সবসময় উচ্চতা হিসাব করতে হয়। ভূমি থেকে সেটা কত? x পরিমাণ, তাহলে অবশ্যই লিখতে হবে mgx। এখন দেখো v স্কয়ারের মানটা যদি আমি বের করতে চাই, কারণ এখান থেকে mm তো এমনিই কাটবে, v স্কয়ার আসলে কার বেগ? v স্কয়ার হচ্ছে এই বস্তুটা যখন এখান থেকে এখানে পড়বে সেই বেগ, এখানকার বেগটা জানতে চাইছে। তো বস্তু যখন তুমি উপর থেকে ছেড়ে দিছো, যেহেতু বলছো পরন্ত বস্তু, তার মানে আদি বেগটা কিন্তু 0। তাহলে আমি সূত্র কি বসাইতে পারি? v স্কয়ার ইকুয়ালস টু, পরন্ত বস্তুর সূত্র সবাই নিশ্চয়ই জানি, v স্কয়ার ইকুয়ালস টু 2g ইনটু কতটুকু দূরত্ব সে আসছে। তো উপর থেকে নিচে সে যখন আসছে সে কতটুকু দূরত্ব আসছে দেখো তো? সে h - x পরিমাণ দূরত্ব আসছে, h - x পরিমাণ দূরত্ব আসছে। তাহলে এখানে কিন্তু 2g h হবে না, কি হবে? h - x হবে। তার কারণ সে h - x পরিমাণ নামছে। পুরা h কিন্তু বসায়ও না, কারণ পুরা h হচ্ছে টোটালটা, টোটালটা লাগবে না, এতটুকু লাগবে। তাহলে এই v স্কয়ারের মানটা আমি এখন এখানে বসাই দিব। v স্কয়ারের মান হচ্ছে 2g h - x, এর পাশে আছে 4gx। দুই পাশ থেকে দেখো এই g আমরা কাটতে পারি, 2 কাটতে পারি, তাহলে এখানে থাকে h - x ইকুয়ালস টু 4x। এখন h এর মান কত? 60, এর পাশে থাকবে 5x, তাহলে x এর মান আসতেছে 12 মিটার। x এর মান আসতেছে 12 মিটার। ঠিক আছে? হ্যাঁ 12 মিটার, উত্তর হচ্ছে 12 মিটার।
এখানেই তাহলে আমরা আমাদের ক্লাস আজকে শেষ করে দিতে পারি আর কি। তো তোমরা যারা এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করছো এই রমজান মাসে এত কষ্ট করে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।